পর্ব ৭ একটি কদম এবং একটি অলৌকিক আলো। শুভ মঙ্গলবার রাত। মঙ্গলবার রাত মানেই বিশেষ কিছু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মিজান বিএসসি। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের ভাঙা নৌকার মাঝি চ্যানেলের ০৭ নম্বর পর্বে আপনাদের শোনাব এমন এক মানুষের গল্প, যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জীবনকে ভালোবেসেছিলেন, যিনি হার মানতে শেখেননি। চলুন গভীরে যাওয়া যাক। গল্পের শুরু। আমার নাম আরিফ রহমান। মানুষের এক এক রকম শখ থাকে। কেউ খেলাধুলা ভালোবাসে, কেউ গান গায়, কেউ পাহাড় চড়ে। কিন্তু আমার সবচেয়ে প্রিয় কাজ হল কথা বলা। কথা না বলতে পারার চেয়ে বড় কোনো মৃত্যু আমার কাছে নেই। কিন্তু নিয়তির কি অদ্ভুত খেলা! ২০০৮ সালের পর থেকে এমন অনেক দিন গেছে যখন আমি সকালে ঘুম থেকে উঠে একটা শব্দ উচ্চারণ করতে পারতাম না। গলার ক্যান্সার আমার সব কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি হার মানিনি। সকালে উঠে আ, বা, তা, ছা দিয়ে শুরু করতাম। একসময় আমার নার্স আমাকে একটা শব্দ শিখিয়েছিলেন, সুবহান আল্লাহ, এবং অসাধারণ। আমি প্রতিদিন সকালে উঠে বলতাম, হে আল্লাহ, আমার এই বেঁচে থাকাটাই কতটা অসাধারণ। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। যখন আমেরিকায় পড়তে গেলাম, তখন স্কলারশিপের কাগজে একটা শূন্য বেশি পড়ে যাওয়ার কারণে বড় সমস্যায় পড়েছিলাম। মাত্র $৩৪০ সম্বল নিয়ে একা এক দেশে। কিন্তু বেঁচে থাকা আমার আম্মা ফোনে আমাকে বলেছিলেন, আরিফ, মন খারাপ করিস না। আল্লাহ তোকে এমন কোনো কঠিন পরিস্থিতিতে ফেলবেন না যেখান থেকে বের হওয়ার পথ তিনি আগে থেকে তৈরি করে রাখেননি। আম্মার এই বিশ্বাসটাই আমার জীবনের মূল শক্তি হয়ে দাঁড়ায়। অন্ধকার থেকে আলোর দিশা। উচ্চশিক্ষা শেষ করে কর্পোরেট জগতে খুব সফলতা পেলাম, কিন্তু অহংকার আর ব্যস্ততা আমাকে গ্রাস করছিল। একদিন মিটিং চলাকালীন হঠাৎ মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করল। হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা হুইল চেয়ারে বসিয়ে দিল। যেই আমি পুরো অফিস নিয়ন্ত্রণ করতাম, সেই আমি নিজের বাথরুমের দরজাও বন্ধ করার ক্ষমতা হারিয়ে ফেললাম। একদিন ৩ জন ডাক্তার এসে গম্ভীর মুখে বললেন, আরিফ সাহেব, আপনার গলার ক্যান্সার অ্যাডভান্সড স্টেজে। দ্রুত চিকিৎসা শুরু না করলে আপনি হয়তো আগামী ঈদটাও দেখতে পাবেন না। ডাক্তারদের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি সেই ব্লাড লাগা শার্টটা সাথে করে নিয়ে বাড়ি ফিরলাম, যাতে নিজের বাস্তবতা কখনো ভুলে না যাই। বাড়িতে এসে অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে ফেললাম। পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে গিয়েছিল। ঠিক তখনই অলৌকিক আলো হয়ে ঘরে ঢুকল আমার ৩ বছরের ছোট্ট মেয়ে রাইসা। রাইসা এসে আমার হাত দুটো ধরে বলল, বাবা, ঘরটা এত অন্ধকার কেন? তুমি কি মরে যাবে? তুমি মরে গেলে আমার বিয়ের দিন আমার মাথায় হাত দিয়ে কে দোয়া করবে? কে আমাকে খুতবা শুনে বিদায় দেবে? ৩ বছরের মেয়ের এই একটা কথাই আমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলল। আমি বুঝলাম আমার যুদ্ধটা শুধু আমার নিজের জন্য নয়, আমার এই ছোট্ট মেয়েটার জন্য। এক কদম, কেবল এক কদম। আমার বন্ধু সুলাইমান ভাই, আমার স্ত্রী সামিরা আর আমার নার্স নাসরিন, তারা সবাই আমার চারপাশে একটা বিশ্বাসের দেয়াল তুলে দিল। নার্স নাসরিন আমাকে বলতেন, আরিফ ভাই, সামনের বাতাস যদি খুব জোরে ধাক্কা দেয় তবে একটু ঘুরে দাঁড়ান, দেখবেন সেই বাতাসই আপনাকে পেছন থেকে এগিয়ে নিয়ে যাবে। অসুস্থ শরীর নিয়েই আমি শপথ করলাম আমি ম্যারাথন দৌড়াব, ২৬.২ মাইল। সবাই বলল, তুমি পাগল হয়ে গেছ। দৌড়ের দিন ১৮ মাইলে গিয়ে আমার শরীর আর চলছিল না, পায়ে প্রচণ্ড যন্ত্রণা। ঠিক তখন এক পুলিশ অফিসার এসে আমাকে থামিয়ে বললেন, রেস শেষ আরিফ সাহেব, আর দৌড়াবেন না। আমি তাকে বললাম, অফিসার, ক্যান্সারের সাথে যুদ্ধ করার পর থেকে এই ৪৭৫২ দিন ধরে আমি শুধু এই একটা দিনের স্বপ্ন দেখেছি, হয় আমি ফিনিশ লাইনে পৌঁছাবো, না হয় অ্যাম্বুলেন্সে করে যাব। আমার এই জেদ দেখে সেই পুলিশ অফিসার তার গাড়ির সাইরেন বাজিয়ে আমার সামনে চালানো শুরু করলেন। আমার চারপাশের আরও ২০ জন অচেনা মানুষ আমাকে ঘিরে দৌড়াতে শুরু করল। চলো আরিফ, তুমি পারবে। ২২ মাইলে গিয়ে দেখি আমার মেয়ে রাইসা পানির বোতল আর নতুন মোজা নিয়ে দাঁড়িয়ে আছে। সে আমার হাত ধরে টেনে নিয়ে গেল ফিনিশ লাইনের দিকে। ৬ ঘন্টা ১২ মিনিট পর যখন আমি ফিনিশ লাইন পার হলাম, আমি মাটিতে লুটিয়ে পড়ে অঝরে কাঁদলাম। জয়ের কান্না, বেঁচে থাকার কান্না। শ্রোতা বন্ধুরা,
আরিফ রহমানের এই গল্প আমাদের শেখায় জীবন আপনাকে যতবারই ফেলে দিক না কেন উঠে দাঁড়ানোর ক্ষমতা আপনার ভেতরেই আছে। জীবনের সবচেয়ে বড় ধন হল আপনার চারপাশের মানুষগুলো এবং আল্লাহর উপর অটুট বিশ্বাস। যখন আপনি পড়ে যাবেন নিজেকে বলবেন, পড়ে যাওয়াটা আমার পরিচয় নয়, দ্রুত উঠে দাঁড়ানোটাই আমার ক্ষমতা। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনার জীবনের গল্প বা কোনো অনুপ্রেরণামূলক ঘটনা যদি আমাদের চ্যানেলে প্রচার করতে চান তবে আজই আমাদের মেল করুন। গল্প পাঠানোর ঠিকানা smmijan9999@gmail.com। আগামী মঙ্গলবার রাতে আবারও দেখা হবে ভাঙা নৌকার মাঝি চ্যানেলের ৮ নম্বর পর্বে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশার আলো জ্বালিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।